সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসে একটা গল্প পড়েছিলাম, আর আজকের ক্লাসে একটা প্রবন্ধ পড়ব। প্রবন্ধটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে প্রথমেই আমরা প্রবন্ধটা শুরু করার আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নিব, কারণ আমাদের লেখক পরিচিতি বা কবি পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, আমরা এখন জানবো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু কোন লেখক পরিচিতি সম্পর্কে, মানে লেখক সম্পর্কে জানতে গেলে আমাদের চারটা বিষয় সম্পর্কে বিশেষ করে জানতে হয়। এটা হচ্ছে তার জন্মসাল, তার মৃত্যু, পেশাগত জীবনে তিনি কি ছিলেন এবং তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো কি কি। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন জন্মগ্রহণ করেন এবং পেশাগত জীবনে তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তার উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মগুলো আছে তার ভিতরে আছে হচ্ছে উপন্যাসের ভিতরে আছে দুর্গেশ নন্দিনী, কৃষ্ণকান্তের উইল, বিষ বৃক্ষ, সীতারাম, আনন্দমঠ প্রভৃতি। এবং তিনি একটা ইংরেজি উপন্যাস রচনা করেছিলেন এবং সেটার নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। তাছাড়া তিনি অনেকগুলো প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন, যেমন বিজ্ঞান রহস্য, বিচিত্র প্রবন্ধ, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ প্রভৃতি। তো আমাদের আজকের পাঠ বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তার আগে আরো একটু কথা বলি, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মোট গ্রন্থের সংখ্যা 34টি। তিনি প্রবন্ধ গ্রন্থ এবং উপন্যাস সব মিলিয়ে তিনি হচ্ছে 34টি গ্রন্থ রচনা করেছেন। আর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু যে প্রবন্ধ এবং উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেছেন সেটা না, তিনি বঙ্গদর্শন নামক একটা পত্রিকা সম্পাদক ছিলেন এবং বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করতে গিয়ে তিনি আরো বেশি খ্যাতি এবং প্রসার লাভ করেন এবং সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য এবং তার কৃতিত্বের জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়েছে। তো আমাদের আজকের বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই যে প্রবন্ধটা, এটা বঙ্কিম রচনাবলী 1 থেকে নেওয়া হয়েছে এবং এটা কবির বিবিধ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। তো দেখো, আমরা আজকে পড়বো। আর এখানে দেখো বাংলার, এখানে বাংলা বানানটা হচ্ছে খেয়াল করো, তখনকার সময় বাংলা এইরকম বাংলা বলা হতো। তো আজকে আমরা পড়বো বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তো এখানে বাংলা যে নতুন নতুন লেখক আছে সেই লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কতগুলো নিবেদন বা কতগুলো পরামর্শ দিয়েছেন। একটা দিক নির্দেশনামূলক প্রবন্ধ এই বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এই প্রবন্ধটা। অর্থাৎ নতুন যারা আসছে তাদেরকে সাহিত্য কেমন ভাবে, মানে তাদের সাহিত্যটা কেমন হওয়া উচিত, যে কেমন ভাবে লেখা উচিত। যেমন তিনি লিখেছেন, টাকার জন্য লিখিবেন না, যশের জন্য লিখিবেন না, যা কিছু অসত্য, ধর্ম বিরুদ্ধ বা পরনিন্দামূলক সে সমস্ত কিছু লিখিবেন না, সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখিবেন। তো এরকম ভাবে কতগুলো দিক নির্দেশনা নব্য লেখকদের প্রতি দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধটাতে। তো চলো শুরু করা যাক যে কি কি দিক নির্দেশনা বা কি কি নিবেদন নব্য লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র রেখেছেন আর কি। তো যাদের কাছে বই নেই তারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, খুব মনোযোগ সহকারে দেখো। আর যাদের কাছে বই আছে তারা বইটা বার করো এবং ক্লাসটা হচ্ছে দেখো, মানে বইটা সামনে নিয়ে দেখো, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি
সুবিধা হবে, কারণ প্রত্যেকটা নিবেদন আমি পড়ে যাচ্ছি, তোমরা সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই প্রবন্ধে প্রথম যে নিবেদনটা তিনি করেছেন, তিনি বলেছেন যশের জন্য লিখিবেন না। তো দেখো, আমি প্রত্যেকটা নিবেদন পয়েন্ট আকারে তোমাদের লিখে দিয়ে যাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যশের জন্য লিখিবেন না। তাহলে প্রথম যে নিবেদনটা তিনি করেছেন সেটা হচ্ছে কি, যশের জন্য লিখিবেন না। তাহলে দেখো এই প্রসঙ্গে তিনি কি বলেছেন, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনিই আসিবে। অর্থাৎ কি বলছে, যে যশের জন্য হচ্ছে লিখিবেন না, লেখার উপর গুরুত্ব আরোপ করুন। অর্থাৎ ভালো লেখা যদি ভালো হয় তাহলে নাম যশ এমনিতেই আসবে। তাহলে দেখো পরবর্তী যে নিবেদনটা, সে পরবর্তী নিবেদনটার দিকে যাই। পরবর্তী নিবেদনে তিনি বলেছেন টাকার জন্য লিখিবেন না। টাকার জন্য লিখিবেন না। দেখো এই প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র কি বলছে, টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় না। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে বিকৃত ও অনিষ্টকর হইয়া আছে। অর্থাৎ তিনি কি বলছেন, যে টাকার জন্য লিখিবেন না। যদি টাকার জন্য লেখা হয় তাহলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, তাই না? সেটা আমাদের কি করতে হবে, যে আমাদের সাধারণ পাঠকের যে রুচি এবং শিক্ষা বিবেচনা করে আমাদের লিখতে হবে, টাকার জন্য আমরা লিখবো না। তো দেখো এরপরে 3 নাম্বার নিবেদন তিনি কি বলেছেন। 3 নাম্বার নিবেদনে বলেছে যে মনুষ্য জাতির কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টির জন্য লিখিবেন। তাহলে দেখো মনুষ্য জাতি কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি, আমি সংক্ষেপে লিখলাম। তো দেখো তিনি কি বলেছেন 3 নাম্বার নিবেদনে, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নাচ ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। তাহলে খেয়াল করে তিনি কি বলছেন, যে দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। অর্থাৎ তিনি কি জন্য লিখতে বলছেন, যে লেখাটা মনুষ্য জাতির জন্য কল্যাণ বা মঙ্গলকর এবং সৌন্দর্য সৃষ্টি যদি করতে পারেন তাহলেই লিখিবেন। তাছাড়া অন্য উদ্দেশ্যে কখনো লিখিবেন না। অর্থাৎ যশের জন্য লিখিবেন না, টাকার জন্য লিখিবেন না, লোক রঞ্জনের জন্য লিখিবেন না। তো এরপর চতুর্থ যে নিবেদনটা আছে, সে চতুর্থ নিবেদনের দিকে একটু খেয়াল করুন। চতুর্থ নিবেদনে তিনি বলছেন যা কিছু অসত্য, ধর্ম বিরুদ্ধ বা পরনিন্দামূলক তা পরিহার করতে হবে। তো দেখো
সংক্ষেপে লিখলাম। তো দেখো তিনি চতুর্থ নিবেদনে কি বলেছেন, যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। তাহলে খেয়াল করো এইখানে তিনি কি বলেছেন, সাহিত্যের যে উদ্দেশ্য, সে সাহিত্যের উদ্দেশ্য কি বলেছেন, কি বলেছেন, সত্য এবং ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, এবং অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা এইগুলো আমাদের কি করতে হবে, এগুলো পরিহার করতে হবে। তো আমরা এরপরে চলে যাব যে 5 নাম্বার যে নিবেদন। 5 নাম্বার নিবেদনে তিনি বলতে চাচ্ছেন বা বলেছেন যে হঠাৎ ছাপাইবেন না, ছাপাইবেন না। তাহলে খেয়াল করো যে হঠাৎ ছাপাইবেন না, কি হঠাৎ ছাপাইবেন না, আমরা দেখি যে তিনি কি বলেছেন, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিও তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যের প্রতি তাহাদের পক্ষে রক্ষাটি ঘটিয়া ওঠে না, এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। অর্থাৎ কি বলতে চেয়েছেন, যে নাটক হোক, প্রবন্ধ হোক, গল্প হোক, সেটা লিখেই সাথে সাথে ছাপানো উচিত না, কিছুদিন রেখে দেওয়া উচিত। কেন, কিছুদিন রেখে দেওয়ার পর সেগুলো বারবার পড়তে হবে, পড়তে পড়তে তার সঙ্গে সংযোজন বিয়োজন করতে হবে। অর্থাৎ পড়তে পড়তে দেখা যায় অনেকগুলো দোষ বা ভুল ত্রুটি আমাদেরকে আমাদের সামনে চলে আসবে। তো সাথে সাথে লিখেই সাথে সাথে আমরা কি করবো না, ছাপাবো না, আমরা সেটা কিছুদিনের জন্য রেখে দিব এবং বারবার পড়বো। বারবার পড়লে তার থেকে যে দোষ এবং ভুলগুলো আছে সেগুলো আমরা সংশোধন করব। দেখো এখানে আরো একটু বলেছে, সাময়িক সাহিত্যের কার্যের প্রতি তাহাদের পক্ষে রক্ষা, এই নিয়মটি রক্ষা করা ঘটিয়ে ওঠে না, এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। সাময়িক সাহিত্য মানে হুট করে লিখলাম, হুট করে সেটা ছেপে দিলাম, সেটা আমি আর সংশোধন করলাম না বা বারবার সেটা দেখলাম না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বলেছে, যে না, একটা লেখার পরে সেটা বছরখানেক ফেলে রাখতে বা কিছুকাল ফেলে রাখতে, বছরখানেক না, কিছুকাল ফেলে রাখতে এবং সেটা বারবার পড়তে এবং তার দোষ ত্রুটিগুলো খুঁজে বার করতে এবং সেটা সংশোধন করতে। তো দেখো এর পরবর্তী যে নিবেদন, সেই নিবেদনে আমরা যাচ্ছি। পরবর্তী নিবেদনে তিনি বলেছেন, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয় লিখিবেন না। দেখো, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে লিখিবেন না। তাহলে খেয়াল করো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলেছেন, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। তো দেখো এখানে কি বলছে, যে বিষয়ে যাহার অধিকার নেই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। অর্থাৎ যে বিষয়ে আমার নিজের জ্ঞান নেই, নিজের অধিকার নেই, সে বিষয়ে আমি কখনোই হস্তক্ষেপ করব না। আমি যদি একটা বিষয় না জানি, ভালোভাবে না বুঝি, তাহলে তো সেইখানে আমি সঠিকভাবে লিখতে পারবো না। সেইখানে যে তথ্যগুলো আমি দিব, আমার যদি নিজের জ্ঞান না থাকে, তাহলে তো সেইখানে সেই তথ্যগুলো ভুল হয়ে যাবে, তাই না? যেটা আমি নিজেই জানি না, সেটা আমি আবার অন্যকে জানাবো কি? এই কারণে বলেছে, যে বিষয়ে যাহার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। অর্থাৎ সেগুলো লেখা উচিত নয়। তো দেখো পরবর্তী যে নিবেদন, 7 নাম্বার নিবেদনে আমরা যাই। পরবর্তী নিবেদন তিনি বলেছেন যে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। তাহলে দেখো
তিনি কি বলেছেন যে বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন, অর্থাৎ আমি কত জানি, কত জ্ঞানী, আমি বাংলা ভাষায় লিখতেছি কিন্তু আমার ইংরেজি সাহিত্যে দক্ষতা আছে, আমার জার্মান একটা সাহিত্যে দক্ষতা আছে, বা আমি অন্য সংস্কৃত সম্পর্কে জানি, এই যে বিদ্যা প্রকাশের চেষ্টা, এগুলো তিনি হচ্ছে পরীক্ষা করতে বলেছেন। তো দেখো তিনি কি বলছেন, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পারিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃতি করিবেন না, উদ্ধৃত করিবেন না। তাহলে খেয়াল করে যে বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন, অর্থাৎ আপনার যদি বিদ্যা থাকে তাহলে আপনি সেটা প্রকাশিত হবে, সেটা সংস্কৃত সাহিত্য থেকে বা জার্মান সাহিত্য থেকে বা ইংরেজি সাহিত্য থেকে কোনো উদ্ধৃতি জুড়ে দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে উদ্ধৃতি যদি জুড়ে দেওয়া হয়, কোনো একটা বাংলা লেখার ভিতরে ইংরেজি কোটেশন থাকলো, জার্মান কোটেশন থাকলো, বা সংস্কৃত কোটেশন বা উদ্ধৃতি হচ্ছে থাকলো, তাহলে লেখকের জন্য সেটা কি হয়, লেখকের জন্য সেটা বড্ড বেশি হচ্ছে বিরক্তিকর বোধ হয়। এবং যে ভাষায় নিজের দক্ষতা নেই, নিজে যে ভাষা আমি বুঝি না, আমি আমার পাণ্ডিত্য জাহির করতে গিয়ে সেই ভাষা থেকে যদি উদ্ধৃতি দেই, তাহলে সেটা পাঠকের পক্ষে কিন্তু মোটেও ভালো লাগবে না, পাঠকের কাছে সেটা আরো বেশি বিরক্তিকর হয়ে যাবে। তাহলে কি করতে হবে, নব্য লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এই নিবেদনটা কি, যে বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না। আপনার যদি বিদ্যা থাকে, আপনার লেখনীতে এমনি সেটা ফুটে উঠবে, সেটা অন্য বিদেশি কোনো ভাষা থেকে এটা উদ্ধৃতি দিয়ে সেটা লেখার দরকার নেই। তো দেখো এর পরবর্তী যে নিবেদনটা আছে, সেই পরবর্তী নিবেদনে আমরা যাব। পরবর্তী নিবেদনে তিনি বলেছেন যে অলংকার প্রয়োগ কিংবা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। তো দেখো অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। তো দেখো এখানে কি বলেছে, যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। লিখতে লিখতে আমাদের অলংকারের প্রয়োজন হয়। আমরা জানি যে অলংকার যে সমস্ত ভিতর বাহিরের ভূষণ আভরণ কোন কাব্যদেহের সৌন্দর্য রক্ষা করে তাকে অলংকার বলে, তাই না? কোন কাব্যদেহের সৌন্দর্য বর্ধনে যেগুলো ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে অলংকার। তাহলে সাহিত্যের যে সৌন্দর্য বৃদ্ধির জন্য অলংকারটা জোর করে কিন্তু লেখার দরকার নেই, অর্থাৎ আমার লেখার ভিতরে সেটা আপনিই চলে আসবে। অলংকার হোক বা সেটা একটা হাস্য রসাত্মক বা একটু রসিকতা হোক, সেই রস সৃষ্টিটা কিন্তু হচ্ছে কি হবে, আপনিই চলে আসবে। সেটা ধরে বেঁধে যে না আমার এই অলংকারটা লিখতেই হবে, বা এইখানে আমি অলঙ্কৃত করবো, বা এখানে আমার এই রসিকতাটা, এইখানে এইরকম রস হচ্ছে আমার থাকবে, সেরকম ভাবে কিন্তু হচ্ছে লিখতে হবে না, বা লিখতে হয় না। লিখতে লিখতে আপনি কিন্তু চলে আসবে। তো দেখো এই প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বলেছেন সেটা আমি তোমাদেরকে বলছি। অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। কি বলছে, যে অলংকার প্রয়োগ এবং রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভান্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনিই আসিয়া পৌঁছিবে, ভান্ডারে না থাকিলে মাতা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগে বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নেই। অর্থাৎ কি বলছেন তিনি, যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে যদি অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, তা যদি লেখকের ভান্ডারে থাকে তো আপনি চলে আসবে, তাই না? আপনি চলে আসবে। আর হচ্ছে কি, যদি না থাকে, ভান্ডারে না থাকে, তাহলে মাথা কুটিলেও কিন্তু আসবে না। অর্থাৎ লেখার উপর গুরুত্ব দিন। আপনি লিখতে থাকেন, যদি আপনার সেটা বাকচাতুর্য থাকে বা যদি আপনার ভান্ডারে সেই অলংকার গুলো থাকে, তাহলে সেগুলো আপনি চলে আসবে। আলাদা করে বসতে হবে না যে আমি অলংকার প্রয়োগ করবো বা আমি এখানে ব্যঙ্গ পরিহাস এগুলো করবো। তো তাহলে চলো দেখা যাক যে পরবর্তী নিবেদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নব্য লেখকদের উদ্দেশ্যে কি বলেছেন। তিনি বলেছেন, অলংকার বা ব্যঙ্গ ভালো না লাগলে কাটিয়ে দিবে।
কাটিয়া দিবেন। তাহলে কি বলছে যে অলংকার এবং ব্যঙ্গ ভালো না লাগলে কাটিয়া দিবেন। দেখো তোমরা সবাই বইয়ের দিকে তাকাও, আর যাদের কাছে বই নিতে খুব মনোযোগ সহকারে হচ্ছে আমার কথাগুলো শোনো, কারণ আমি তো প্রত্যেকটা নিবেদন তোমাদেরকে হচ্ছে বলছি, আমি পড়ে পড়ে একেবারে প্রবন্ধটা তোমাদের সামনে হচ্ছে পাঠ করছি। তো দেখো, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না। বন্ধুবর্গের নিকট পড়িলে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। কি বলছে যে অলংকার ব্যঙ্গ যদি কোনো রচনায় থাকে তাহলে কি করতে হবে, সেগুলো বারবার বন্ধুদেরকে বা বন্ধুবর্গকে পড়ে শোনাতে হবে। তাহলে সেগুলো বারবার পড়ে শোনালে যদি সেটা ভালো লাগে তাও তো ভালো, আর যদি ভালো না লাগে বারবার লেখক নিজেই পড়ে শোনাতে গিয়ে কিন্তু বুঝতে পারবে। সেটা যদি তার ভালো না লাগে, যে না এটা তো কেমন জানি শোনাচ্ছে বা এটা ভালো শোনা যাচ্ছে না, তখন লেখক সেটা কি করবে, লেখক সেটা নিজেই কেটে দিবে। অর্থাৎ আমাদের ওই যে প্রথমে তিনি বলেছিলেন যে একবার লিখেই হচ্ছে ছাপাবেন না, সেটা বারবার দেখবেন, কিছুকাল রেখে দিবেন, তাই না? সেরকম ভাবে কি বলছে যে অলংকার বা ব্যঙ্গ যদি ভালো না লাগে রচনার ভিতর থেকে, তাহলে সেটা কি করতে হবে, সেটা কেটে দিতে হবে। তাহলে কি করতে হবে, দেখো যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িলে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। তার মানে কি বলছে যে বন্ধুদের সামনে সেটা পড়ে শোনাবে, তাই না? তো অলংকারগুলো যদি ভালো লাগে তাহলে সেগুলো রেখে দিল, আর যদি অলংকারগুলো ভালো না লাগে তাহলে সেগুলো কি করতে হবে, সেগুলো কেটে দিতে হবে। এরপরে কি বলছে যে লেখা সহজ সরল প্রাঞ্জল হতে হবে। দেখো 10 নম্বর নিবেদনে হচ্ছে কি, সহজ সরল প্রাঞ্জল হতে হবে। লেখা সহজ সরল প্রাঞ্জল হইতে। তো দেখো তাহলে তিনি কি বলছেন যে যে লেখাটা আমি লিখবো সেই লেখাটা যেন অবশ্যই সহজ সরল প্রাঞ্জল হয়, অর্থাৎ যেন সেটা পাঠকে বুঝতে পারে। আমি পাণ্ডিত্য জাহির করতে গিয়ে আমি কিন্তু কঠিন করে লিখবো না বা কোনো দুর্বোধ্য শব্দ আমি ব্যবহার করব না। তো দেখো তিনি কি বলছেন এই প্রসঙ্গে, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজেই পাঠককে বুঝাইতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক, কেননা লেখকের উদ্দেশ্য পাঠককে বোঝানো। তাহলে কি বলছে, লেখকের উদ্দেশ্য কি, লেখকের উদ্দেশ্য হচ্ছে পাঠককে বোঝানো। আর যত প্রকার অলংকার আছে সবচেয়ে শ্রেষ্ঠ অলংকার কি, সবচেয়ে শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। অর্থাৎ সহজ সরল ভাবে লিখতে হবে যাতে পাঠক সেটা সহজেই বুঝতে পারে। তো দেখো এরপর আমরা 11 নাম্বার নিবেদনের প্রতি যাব। তো দেখো 11 নাম্বার নিবেদনে তিনি কি বলেছেন, কাহারও অনুকরণ করিও না। কাহারও অনুকরণ করিও না, অর্থাৎ তিনি অনুকরণ করতে নিষেধ করেছেন। দেখো এই প্রসঙ্গে তিনি কি বলেছেন, কাহারও অনুকরণ করিও না। অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক লিখিয়াছেন, আমি ওইরূপ লিখিব, এই কথা কদাপি মনে স্থান দিও না। অর্থাৎ কাউকে অন্ধভাবে অনুকরণ করিও না, যে অমুক এইরকম ভাবে লিখেছে তাহলে আমি ওইভাবে লিখবো, তুমি তোমার মতোই লেখো। অনুকরণ করতে গেলে কি হয়, যে দোষগুলোই অনুকৃত হয়ে যাবে, দোষগুলো বেশি হচ্ছে ফুটে ওঠে, তাই না? কারণ সেখানে তো সব কিছু তো থাকে না, আমি তো অন্য আরেকজনকে নকল করছি, অন্য আরেকজনকে কি করছি, অনুকরণ করছি। তো অনুকরণ না করে আমাদের কি করতে হবে, তাকে আমরা অনুসরণ করতে পারি, তার আমরা দেখতে পারি, দেখে আমি নিজের মতো করে লিখবো, তার অনুকরণ করবো না, বা সে ওই করেছে আমি ওই করবো, এরকম যেন না হয়। তো দেখো এর পরবর্তী নিবেদনে তিনি কি বলেছেন, যে কথার প্রমাণ দিতে পারিবে না
তাহা লিখিও না। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিবেন না। তাহলে দেখো তিনি কি বলছেন, যে কথার প্রমাণ দিতে পারিবেন না তাহা লিখিও না। দেখো এই প্রসঙ্গে তিনি কি বলেছেন, আমি সেই নিবেদনটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যে কথার প্রমাণ দিতে পারিবেন না তাহা লিখিও না। প্রমাণগুলি প্রযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু সেটা হাতে থাকা চাই। অর্থাৎ আমি যা লিখবো সেটা যেন সত্য হয়, সেটা যেন অসত্য না হয়। আমরা প্রথমেই দেখেছিলাম যে সেটা যেন অসত্য, ধর্ম বিরুদ্ধ বা পরনিন্দামূলক না হয়। তাহলে যেটা আমি প্রমাণ করতে পারবো না, আমি যুক্তি দিয়ে যেটা আমি প্রমাণ করতে পারবো না, সেটা আমি কখনোই লিখবো না। তো সবসময় যে আমার সেটা প্রমাণ করতেই হবে সেরকম কিন্তু না, কিন্তু প্রমাণটা আমার হাতে থাকা চাই। অর্থাৎ আমি একটা বিষয় লিখলাম, সেটা সমালোচিত হতেই পারে, তো সমালোচনার মুখে যখন পড়বে তখন যাতে আমি প্রমাণ দিতে পারি যে না দেখো আমি এই জন্যই লিখেছি, বা এই হচ্ছে তার প্রমাণ, আমি ভুলভাল কিছু লিখিনি, আমি অসত্য বা হচ্ছে খারাপ কিছু মানে মিথ্যা কিছু লিখিনি, এই সেই প্রমাণ। তাহলে সেই প্রমাণটা কি করা উচিত, সেই প্রমাণটা হাতে থাকা উচিত। তাহলে দেখো একেবারে শেষে তিনি কি বলেছেন, বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলো বাংলা লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে থাকিবে। তাহলে তিনি কি বলছেন আবার খেয়াল করো, বাংলা সাহিত্য বাংলার ভরসা। তো বাংলা সাহিত্য হচ্ছে কি বাংলার ভরসা বা বাংলা ভাষার ভরসা। এই নিয়মগুলো বাংলা লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে থাকিবে। এই নিয়মগুলো মানে কি, এই যে প্রবন্ধে তিনি যে নিয়মগুলোর কথা বলেছেন, এইগুলো যদি হচ্ছে বাংলার নব্য লেখকরা যদি একটু মেনে চলে বা রক্ষা করে চলে, তাহলে বাংলা সাহিত্যের উন্নতি বা উৎকর্ষ সাধন হবে। তাহলে দেখো আমরা আজকের ক্লাসে আমরা জানলাম যে বাংলার নব্য লেখক দিগের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে নিবেদনগুলো দিয়েছেন বা যে পরামর্শ বা যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, সেই দিক নির্দেশনাগুলো সম্পর্কে জানলাম। তাহলে দেখো বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কতগুলো নিবেদন বা কতগুলো পরামর্শ নব্য লেখকদের উদ্দেশ্যে দিয়েছেন। সেগুলো কি কি, যশের জন্য লিখিবেন না, টাকার জন্য লিখবেন না, তারপরে কি মনুষ্য জাতির কল্যাণ সাধন হয় এমন কিছু লিখবেন, এবং সৌন্দর্য সৃষ্টি হয় যেগুলো সেগুলোই লিখবেন, অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা এগুলো পরিহার করতে হবে, হঠাৎ ছাপাইবেন না। অর্থাৎ লিখে সেটা কিছুদিন রেখে দিবেন এবং সেটা বারবার দেখে সেই ভুলগুলো খুঁজে বার করবেন এবং সংশোধন করবেন। এরপরে কি, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে লিখিবেন না। অর্থাৎ যে বিষয়ে তার জ্ঞান থাকবে না সেই বিষয়ে কিন্তু কখনোই লেখা উচিত নয়। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। অর্থাৎ যদি বিদ্যা থাকে বা হচ্ছে জ্ঞান বা পাণ্ডিত্য থাকে, লেখার ভিতরে এমনিতেই ফুটে উঠবে, সেটার জন্য কোনো কোটেশন দিয়ে সংস্কৃত থেকে বা ইংরেজি থেকে কোটেশন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অলংকার প্রয়োগ এবং রসিকতার জন্য হচ্ছে কি চেষ্টা করতে হবে না বা চেষ্টা করতে হয় না। যদি লেখকের ভান্ডারে অলংকার বা ব্যঙ্গ থাকে বা রসিকতা থাকে, তাহলে সেটা আপনিই চলে আসবে, তার জন্য আলাদা করে কিন্তু আর চেষ্টা করতে হবে না। অলংকার বা ব্যঙ্গ যদি ভালো না লাগে তাহলে সেটা কাটিয়া দিবেন। অর্থাৎ অলংকার এবং ব্যঙ্গ সেটা হচ্ছে কি বন্ধুদের পড়ে শোনাতে হবে, এবং পড়ে শোনানোর সময় যদি সেটা খারাপ লাগে, নিজের কাছেই খারাপ লাগে, তাহলে সেটা কি করবো, সেটা কেটে দিব বা কেটে দিতে হবে। এরপরে যে লেখা সহজ সরল এবং প্রাঞ্জল হতে হবে। এখানে দেখো উদ্দেশ্যটা কি হচ্ছে কি, যে লেখকের উদ্দেশ্য কি, যে আমার লেখাটা আমি পাঠককে যাতে হচ্ছে বোঝাতে পারি, তো বোঝানোর জন্য সহজ সরল প্রাঞ্জল ভাষা ব্যবহার করতে হবে। এরপরে কাহারও অনুকরণ করিও না। অর্থাৎ নিজের মতো করেই হচ্ছে লিখবে, কোন লেখকের যে অনুকরণ করবে না। অনুকরণ করতে গেলে দোষগুলোই কিন্তু হচ্ছে বেশি উৎকৃত হয়, তাই অনুকরণ করবে না। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিবে
লিখবে না, অর্থাৎ যে কথার প্রমাণ নেই, ভিত্তিহীন যে কথাগুলো সেই কথাগুলো আমরা লিখবো না। কারণ সমালোচিত হতেই পারে যে কোনো সময়, যে কোনো সাহিত্য, যে কোনো রচনা। তবে কোন জন্য লিখেছি বা এটার প্রমাণ কি বা সেটা সত্যতা কি সেটা যাচাইয়ের জন্য সেই প্রমাণগুলো হাতে রাখবে। তাহলে আমরা দেখো নব্য লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে নিবেদনগুলো করেছেন বা যে পরামর্শগুলো বা যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো আমরা জানলাম। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। অর্থাৎ বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার নব্য লেখকদের জন্য যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটা ভালো করে তোমরা ভিডিওটা কয়েকবার দেখো, আর কারোর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের অবশ্যই সেটা উত্তর দিব। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী